অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চরমপন্থা দমনে প্রয়োজনে কঠোর হওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি। লম্বা ছুটি উদযাপনে আজও চিড়িয়াখানায় মানুষের ঢল, আনন্দে মেতেছে শিশুরা। প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। আমরা সবাই আসলে খুব মজা করেছিলাম। ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। বউ বাচ্চা, তারপরে কাজিন, ওদের কাজিনরা আসছে। পরিবেশটা অনেক সুন্দর, অনেক আনন্দ উপভোগ করতেছি। বড় একটা লম্বা ছুটি, ছেলেদের বাচ্চাদের ছুটি, ঘুরতে আসছি তো খুব ভালো লাগলো। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে বলেও জানান তিনি। পুলিশের মাধ্যমে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন উপদেষ্টা। সকালে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। ঈদ শুভেচ্ছা বিনিময় ও থানা পরিদর্শনের অংশ হিসেবে দুপুরে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনের অংশ হিসেবে ঘুরে দেখেন পুরো থানা, খোঁজ নেন বাহিনীর সদস্যদের। দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে ঈদের ছুটি না নিয়ে পুলিশ সদস্যদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন উপদেষ্টা। দুষ্কৃতিকারী যেন কোনো অবস্থায় ছাড়াবো না। দুষ্কৃতিকারী কোথায় কি, কোথায় বাড়ি কি, এইগুলি আমার দেখাটা দুষ্কৃতিকারী এবং দুষ্কৃতিকারী তাকে আইনের আওতায় নিয়ে আসে। এর আগে বাড্ডা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ধীরে ধীরে উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। মানে কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এইখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন, কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ খতিয়ে দেখার কথা জানান উপদেষ্টা। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা দেশে ছিল না, তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি। ঈদ শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল থেকে রাজধানীর মোট 5টি থানা পরিদর্শন করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এদেশে চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। সমালোচনা করেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথা চাড়া দিতে না পারে, সেজন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। যদি সতর্কতায় কাজ না হয় তাহলে অবশ্যই হার্ডলাইনে যাওয়া হবে। আরও বলেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করছে সরকার। বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো এবং আমরা রেখেছিও বটে। এবং সামনে থেকে আমরা চেষ্টা করব বাংলাদেশে যাতে হচ্ছে যে কোনোভাবে উগ্রপন্থা, কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয় রাজনীতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সংস্কার চায় না বলে অপপ্রচার চালানো হচ্ছে। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে এমন অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে সংস্কারের দাবি জানান তিনি। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমস এ মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে।
দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁয়ের কালীবাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সংস্কার চায় না বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটিকে ভ্রান্ত ধারণা উল্লেখ করে মির্জা ফখরুল জানান, 2016 সালে বিএনপির ভিশন 2030 এবং পরবর্তীতে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা আছে। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। তিনি আরো বলেন, জনগণ চায় না এমন সংস্কার সমর্থন করে না বিএনপি। আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, লুটপাটের টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে ষড়যন্ত্র বাড়বে। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকবে। কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকেন তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে, আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হয়। যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান রুহুল কবির রিজভী। যারা দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আজ ঈদের তৃতীয় দিন, আজও মাতোয়ারা দেশবাসী আনন্দ উদযাপন করছেন। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, আমরা তার কাছে যেতে চাই। শান্ত, কি অবস্থা দেখছেন নগরবাসী? ঈদ বিনোদনে কি আয়োজন আছে রাজধানী জুড়ে, এবং বিমান বাহিনী জাদুঘরে আপনি আছেন, সেখানে কি আয়োজন আছে? লোপা, শিশুদের কাছে বিমান নিয়ে আসলে তাদের আগ্রহের কমতি নেই, এবং এখানে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত বেশ কিছু বিমান এখানে রাখা হয়েছে। প্রশিক্ষণ বিমান রয়েছে, জঙ্গি বিমান রয়েছে, এবং একই সাথে আমাদের ইতিহাসের সাথে সম্পৃক্ত যে কয়েকটি হেলিকপ্টার অথবা যুদ্ধ বিমান রয়েছে সেগুলো এখানে রাখা আছে। শিশুরা কিন্তু সেখানে যেতে পারে এবং সেই বিমানগুলোরে উঠে বসতে পারে। একই সাথে ককপিটে বসে নিজেকে পাইলট ভাবার যে একটা স্বপ্ন বোনা, সেটা কিন্তু এখান থেকে শুরু হয়। তো এই জাদুঘরে মানুষের আগ্রহের অনেক বেশি আতিশয্য রয়েছে, এবং একই সাথে বলতে হবে যে মানুষ কিন্তু সিরিয়াল ধরে ভিতরে প্রবেশ করছেন। হাজার হাজার মানুষ সকাল থেকে এই জাদুঘর খোলা রয়েছে, এবং যারা যারা এখানে এসছেন বা বিশেষ করে শিশুদের কথা যদি বলি, শিশুরা তাদের যে এক্সপিরিয়েন্স আমাকে বলছিল যে তারা অতি উৎসাহী এবং অনেক খুশি তারা বিমানকে সামনে থেকে দেখা, বিমানে উঠতে পারা, বিমানের সাথে ছবি তুলতে পারা, এবং সব মিলিয়ে বলতে হবে যে এখানে শুধু যে বিমান রাখা হয়েছে বিষয়টি এমন নয়, এর পাশে কিন্তু অ্যামিউজমেন্ট একটা থিম পার্কও রয়েছে, যেখানে শিশুরা বিভিন্ন ধরনের রাইডে উঠতে পারে। রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের খাবার, তারা পছন্দের খাবার তারা উপভোগ করতে পারে এখানে। তো সব মিলিয়ে বলতে হবে যে মানুষের ঈদ আয়োজনের সাথে এই জাদুঘরের পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরতে পারছে এবং যেতে পারছে। শহরের মানুষ যানজট মুক্ত একটি শহরে ঘুরছে, এটিও কিন্তু একটা ঈদের একটা বড় একটা উপলক্ষ সৃষ্টি করেছে। লোপা, শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীর ঢল নামে চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে হাজির চিড়িয়াখানা প্রাঙ্গণে। চৈত্রের সকালে জাতীয় চিড়িয়াখানায় বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে স্বস্তির এই ঘোরাঘুরি। ব্যবসা, গরম আর পথের ক্লান্তি সবকিছুই যেন তুচ্ছ। ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে স্বস্তির এই ঘোরাঘুরি। ব্যবসা, গরম আর পথের ক্লান্তি সবকিছুই যেন তুচ্ছ ঈদ আনন্দের কাছে।
সিংহের খাঁচার সামনেও কমতি নেই উচ্ছ্বাসের। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে। আমি দেখেছি হলাম সিংহ, বাঘ, তারপরে আপনার হরিণ, আরো অনেক কিছু। আমি হরিণ দেখছি, বানর দেখছি, বাঘ দেখছি। একটু গরম বেশি, কিন্তু বাচ্চার খুশিতে আমরা খুশি। বেশি বেশি মানুষ দেখে আরো আনন্দিত হয়েছি যে সবাই দেখার মতো একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য। বিভিন্ন ধরনের পশু পাখি আছে, ভালোই লাগছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ ঝরেছে 10 জনের, আহত 2 জন। সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চুন্তি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় কক্সবাজারগামী 2টি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নারী শিশু সহ মাইক্রোর 7 যাত্রী। হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় আরও 2 জন। নিহতদের 5 জন একই পরিবারের সদস্য। তারা কুষ্টিয়ার বাসিন্দা। ঈদের ছুটিতে আনন্দ ভ্রমণে কক্সবাজার যাচ্ছিল। স্থানীয়দের মতে এই মহাসড়ক হয়ে কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। গেল 3 দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের সংঘর্ষে মারা যায় 5 জন। রোড হওয়ার কথা 4 লেনের বা 6 লেনের, এখানে রোডটা হচ্ছে 2 লেনের, যার কারণে মনে করেন বেপরোয়া গতিতে গাড়িটা চলে। ওই মনে করেন ঢাকা দূরপাল্লার গাড়ি আসে, এখানে আসার কারণে যে মুখোমুখি সংঘর্ষ হয়। আজকে একটা বাস আর একটা হাইস, এরা ড্রাইভাররা কিছু দ্রুত গতির যানবাহন চালানোর কারণে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে আজকে এই সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে, এ বিষয়ে আশাবাদী পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বিকেলে সম্মেলনের প্রথম দিন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এর আগে সকালে 6টি এজেন্ডা সামনে রেখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয় বিমস্টেক শীর্ষ সম্মেলন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্যিক জাহাজ ও সমুদ্র পরিবহন শক্তিশালী করতে নতুন চুক্তি সই হতে পারে বিমস্টেকে। পরে যৌথ ব্যাংকক ঘোষণায় সই করবেন সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা। প্রথম দিন আয়োজন শুরু হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দিয়ে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, আয়োজনে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হবে। এর বাইরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকজন নেতার সাথে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। Between Professor Yunus and Indian Prime Minister Modi, has there been any request from your side for a meeting? There has been a request from our side, and we certainly hope that this will take place. ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে কাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, এবারের সম্মেলনে ব্যবসা বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন সহ 7টি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পাবে। এছাড়া বিমস্টেক সম্মেলনে বিভিন্ন পক্ষের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে কথা বলার চেষ্টাও থাকবে। সম্মেলনের শেষ দিনে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে ডক্টর খলিলুর বলেন, চীন সফর ভারতের সাথে বাংলাদেশের কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ বাড়িয়ে কিছু মন্তব্য করব না। মাননীয় প্রধান উপদেষ্টা, একটু আগে বললাম, বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। রাজধানীর আবহাওয়া যেন রয়েছে দ্বিধাদ্বন্দ্বে, কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ, আবার উত্তপ্ত সূর্যের তাপপ্রবাহ। খানিকটা অস্বস্তিতে নগরবাসী, তাতে স্বস্তির খবর জানাচ্ছে আবহাওয়া অফিস। 2 দিন পর বৃষ্টির সম্ভাবনার খবর দিচ্ছে তারা। তবে এই ভ্যাপসা গরমে ফাঁকা ঢাকা নাগরিকদের দিচ্ছে অন্যরকম প্রশান্তি। মেঘ বলছে যাবো যাবো, আর সূর্য বলছে আমি তো উকি দিবই, প্রভাব খাটাবই। ঈদের তৃতীয় দিনে আবহাওয়ার রেসে কে জিতবে, মেঘ বৃষ্টি নাকি তপ্ত সূর্য? চলছে যেন সেই প্রতিযোগিতা।
আবহাওয়া অফিসের ঝুলিতে রাজধানীবাসীর জন্য তাৎক্ষণিক কোনো সুখবর না থাকলেও এপ্রিলের ৫-৬ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনার খবর রয়েছে। রাজধানীতে যে গতকালকে তাপমাত্রা রেকর্ড হয়েছিল সর্বোচ্চ 33.5, আজকে কিছুটা বাড়তে পারে। এই রাজধানীবাসীর সুখবর বলতে বৃষ্টির কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে ৫-৬ তারিখের দিকে বৃষ্টির একটা পসিবিলিটি আছে, আবার 10-12 তারিখের দিকে আছে। রাজধানীতে মৃদু হাওয়ার চলাচল থাকলেও দিনের তাপমাত্রা কোনো আপোষ করছে না। সারা দেশে চলমান তাপপ্রবাহ কিছুটা কমলেও ঢাকার গরম থাকছে। দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাজধানীতে কিছুটা বাড়তে পারে। সূর্যের তপ্ত মেজাজকে বুড়ো আঙুল দেখিয়ে নগরবাসী তার অচেনা রূপকে স্বাগত জানিয়েছে। নিত্য জটের বদলে যাওয়া চেহারায় ফাঁকা ঢাকায় ঈদ আনন্দ চলছে। এখন ঢাকাবাসী অনেক স্বস্তিতে আছে, যানজট নেই, মানুষও কম আছে, সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছে। গরম অবশ্যই আছে গ্রীষ্মকাল যেহেতু, কিন্তু তাও গরমটা আমাদের কোনো বাধা ফেলতে পারছে না ঘোরার ক্ষেত্রে। হ্যাঁ, গরম অনেক বেশি, তাও আজকে একটু রোদটা কম, মানে একটু ভ্যাপসা গরমটা আছে, মানে বৃষ্টির আগে যেটা লাগে। গরম উপেক্ষা করেই ঘুরে ফিরে বেড়াচ্ছে নাগরিক মন। তো ঈদের সময়টা আসলে যে যানজট কম, মানে আমরা ঘুরে মজা পাচ্ছি আর কি। আরামের একটু শ্বাস প্রশ্বাস নিতে পাওয়া যায়, পলিউশন কমে গেছে, সবকিছু মিলে খুব ভালো লাগছে আর কি। চৈত্রের ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে রাজধানীর জলাধারগুলোতে কেউ নিচ্ছে শীতল পরশ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।